আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাই গ্রেফতার, ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। দুদকেই ৬ মামলা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও সংসদ সদস্যদের হিজাব পরার ইস্যুতে তুমুল হট্টগোল সংসদে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারের রুলিং। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। পেপার বুক প্রস্তুতের নির্দেশ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালকদের নিয়োগ বাতিল, সংবাদ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ব্যাংকের জহির হোসেনকে প্রশাসক নিয়োগ। এবং কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোল, দুবার পিছিয়ে পড়লেও নেদারল্যান্ডের সঙ্গে ড্র করেছে জাপান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুবাইয়ে গ্রেফতার হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দেশে আনা হলে দুর্নীতির মামলায় তাকে আদালতে সুপর্দ করবে দুদক। শুরু হবে বিচার কাজ। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ সহ দুদকে ৬টি মামলা রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এই যে হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশ কর্মকর্তা হলেও রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিতেন বেনজির আহমেদ। নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল বা এখনো আছে। পুলিশকে দুর্নীতি না করার বয়ান দিলেও নিজে হন দুর্নীতির মহারাজা। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতলে সম্পদ কিনে কুনজির তৈরি করেন বেনজির। এসব প্রকাশ্যে আসার পর অনুসন্ধানে নামে দুদক। এরপরে ২০২৪ সালের মে মাসে কৌশলে সপরিবারে দুবাই পালিয়ে যান তিনি। শত কোটি টাকার অবৈধ সম্পদ, পাসপোর্ট জালিয়াতি সহ বেনজির আহমেদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। তাকে গ্রেফতার করতে ইন্টারপোলে ২ দফা চিঠি পাঠায় কমিশন। গত বছর এপ্রিলে বেনজিরের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। তাকে গ্রেফতারে মাঠে নামে সংস্থাটি। অবশেষে দুবাইয়ে বিলাসী জীবনযাপনের সময় তাকে গ্রেফতার করল ইন্টারপোল। দ্রুত ফিরিয়ে আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। দুদক বলছে, দেশে আনার পরই বেনজির আহমেদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করবার উদ্যোগ নেবেন তদন্ত কর্মকর্তারা। ইন্টারপোলের মাধ্যমে আমরা যেহেতু চিঠি পাঠিয়েছিলাম, ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। আপনারা জানেন যে আইন যেটা বলবে, আইনের বাইরে তো আমাদের আসলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ হবে। এছাড়াও জুলাই গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদের বাজেট আলোচনায় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা ৬ আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী।
তার বক্তব্যের কারণে সংসদ অধিবেশনে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে স্পিকার তার বক্তব্যের আপত্তিকর অংশ এক্সপাঞ্জ করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া কুমিল্লায় শিবির নেতার নিখোঁজ ও গ্রেফতার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৩০০ বিধিতে শিবির নেতা জিসান মিয়ার নিখোঁজ ও গ্রেফতার ইস্যুতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ফেসবুকের একটি পোস্ট উল্লেখ করেন তিনি। অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। এতে সাথে সাথে আপত্তি জানান বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোন একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এ সময় পরিস্থিতি সামাল দিতে রুলিং দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। পরে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামাত ইসলামী ও নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে আপত্তিকর বক্তব্য দেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এতে আবারও শুরু হয় হট্টগোল। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। এদিন ভারতের পুশ ইন নিয়ে নোটিশের আলোচনায় স্থগিতাদেশ নিয়ে সমালোচনা করেন ঢাকা ১৪ আসনের এমপি ব্যারিস্টার আহমদ বিন কাশেম। জনগণের রক্তের চেয়ে আর কি গুরুত্ব থাকতে পারে? ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সাথে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক তৈরির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় ধর্ষক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্র সহ ডেথ রেফারেন্স গত মঙ্গলবার হাইকোর্টে আসে। এদিকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিল করেন আসামিরা। আপিল আবেদনে সোহেল রানা দোষ স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করে খালাস চান স্বপ্না আক্তার। রোববার আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। নিয়ম অনুযায়ী এখন ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল আপিলের পেপার বুক দ্রুত তৈরির কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত ১০ জুন বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। রোববার ওই বেঞ্চের প্রথম কার্যদিবসে ২০টি মামলার শুনানি হয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের আলোচিত মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলোর শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না।
সেইটি বিবেচনায় নিয়ে আমি আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। অ্যাটর্নি জেনারেল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো শুনানির জন্য রাষ্ট্রপক্ষের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে গঠন করা হয়েছে প্রসিকিউশনের বিশেষ টিম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে এবার 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 8ম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে। রবিবার রাতে 999 অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে হেফাজতে নেয় রমনা মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়লেও ঘণ্টাখানেকের মধ্যে ছাত্রটিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগী পরিবারের দাবি, রাতে বাথরুমে গেলে শিশুটির হাত ধরে টেনে পাশে নিজেদের ঘরে নিয়ে পাশবিক নির্যাতন করে ওই শিক্ষার্থী। এ সময় ওই ছাত্রের মা ও বোন বাড়ির বাইরে ছিলেন। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানির আইনে অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক ও আমানতকারীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংক চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করে রাতে সংবাদ বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন প্রশাসক হিসেবে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এর আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদ সহ 7 দফা দাবিতে ব্যাংকের সামনে 2 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দাবি মানা না হলে আগামী মঙ্গলবার ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা ব্যাংক হকদের বিরুদ্ধে। আগামী পরশু আমরা এখানে জমায়েত হয়, এখান থেকে আমরা গণমিছিল সহকারে আমরা বাংলাদেশ ব্যাংক অভিমুখে পদযাত্রা করব এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব। আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা সকল গ্রাহক বৃন্দকে ঐক্যবদ্ধ করে আগামীতে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। চলতি অর্থবছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা সময় উপযোগী ও শিক্ষাবান্ধব উদ্যোগ বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর মিড ডে মিলে অনিয়ম পেলে চুক্তি বাতিল করে ঠিকাদারদের পজল ও জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এটিএন বাংলার শুভরাত্রি অনুষ্ঠানে বাজেটে শিক্ষা খাত ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনায় একথা জানান তিনি। এ সময় শিক্ষা খাতের নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান তহি। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলার শুভরাত্রি অনুষ্ঠানের বাজেটে শিক্ষা খাত ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি বলেন, বাজেট বৃদ্ধির পাশাপাশি কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। 1.39% থেকে বাড়িয়ে 2% এবার বাজেটের যে বরাদ্দ সেটি উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে 5% উন্নত করা হবে। 1,22,495 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় 46,737 কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে 57,301 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা বিভাগে 18,447 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা কারিকুলাম ও শিক্ষকদের অ্যাসেসমেন্ট করার জন্য নতুন পরিকল্পনা করেছে সরকার। কারিকুলামটা এমনভাবে আমরা সুন্দরভাবে সাজিয়ে তৈরি করতে চাই যেটা লার্নিং কন্ডিউসিভ। শিক্ষকের কতখানি ট্রেনিং মিনিমাম ছাড়া ক্লাসরুমে আমরা দেব না এর আগামী দিনগুলোতে। শিক্ষকের একটা ক্যারিয়ার পাথ তৈরি করে দেয়া, শিক্ষার্থীরা কতখানি শিক্ষা নিয়ে বের হচ্ছে এইটার মানদণ্ডটাই আসলে আমার পুরো বাজেটেই বলেন, মন্ত্রণালয়ের কাজ বাজেটেই বলেন, ওটার মানদণ্ড। এআই প্রযুক্তির সংমিশ্রণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস দেন প্রতিমন্ত্রী। আমরা টিচার ডিপেন্ডেন্ট, আমরা কারিকুলাম ডিপেন্ডেন্ট, কিন্তু এই টিচারকে সহযোগিতা করবে টেকনোলজি, এই কারিকুলামকে সহযোগিতা করবে টেকনোলজি, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সহযোগিতা করবে টেকনোলজি। মিড ডে মিলের পাইলট প্রকল্পে মূলত কলা, ডিম ও বনরুটি নিয়ে সমস্যা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়ম পেলে চুক্তি বাতিল করে ঠিকাদারদের জেল জরিমানা করা হচ্ছে। সাপ্লাই স্পট ইন্সপেকশন, আপনার ফুড টেকনিশিয়ান এমপ্লয় করা, স্পেসিফিক ডেলিভারি ড্রাইভার দেয়া, রিসিভ করবার জন্য আপনার ওই স্পেসিফিক 5 জনের কমিটি, যার মধ্যে 3 জন মা থাকবেন যারা
যারাও পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকবেন এবং ফাইনালি কোনো ধরনের এই সিস্টেমগুলোর কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ইমিডিয়েট তার কন্ট্রাক্ট বাতিল করা। পাইলটের সব প্রবলেমগুলো সলভ করেই আমরা ফুল প্রজেক্টে যাব। চলতি অর্থবছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা সময় উপযোগী ও শিক্ষাবান্ধব উদ্যোগ বলে মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলেন, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পরিচালনা করলে সফল হবে এই প্রকল্প। আমরা আশা করি যে পাইলট প্রজেক্টের পরে বাংলাদেশের সমস্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালু হলে আমরা যে শিক্ষার্থীদের যে ঝরে পড়া যে প্রবণতা, সেই প্রবণতাটা আমাদের কমে আসবে। তবে এখানে সবচাইতে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে কি মানসম্পন্ন খাবার দেওয়া, দুর্নীতি প্রতিরোধ করা, রাজনৈতিক বিবেচনা যাতে কোনোভাবে প্রভাবিত না হয়ে এই মিড ডে মিল চালুর প্রক্রিয়ার সাথে কেউ জড়িত না থাকে, সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কর্মপরিকল্পনা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। তারা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। দেশের পররাষ্ট্রনীতি নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন বলে দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি। সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি প্রশ্ন রেখে বলেন, পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের এত ভয় কেন? দেশের মানুষের কল্যাণের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনা হওয়া উচিত হলেও এই বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয় বরং ইন্টারপোলের কর্তৃত্ব উল্লেখ করে জামাতের আমির বলেন, এই প্রক্রিয়া শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, আর বর্তমান সরকারের আমলে তাকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করায় নতুন করে কোনো রোগী ভর্তি করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এতে বেশ বিপাকে পড়েছেন চিকিৎসা প্রত্যাশীরা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধের ঘোষণায় চিকিৎসাধীন শতাধিক রোগীর স্বজনদের মাঝে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। প্রতিষ্ঠান বন্ধ না করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সাজ্জাদ জাহানের রিপোর্ট। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর আদ্দিন হাসপাতালে এখন শুনশান নীরবতা। ভর্তি নেওয়া হচ্ছে না নতুন রোগী। তবে এখনও 2 শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে শুরু হয়েছে রোগীদের সরিয়ে নেয়ার কাজ। বেশি বিপাকে পড়েছেন এনআইসিইউ ও আইসিইউতে ভর্তি থাকা রোগীরা। অন্য হাসপাতালে সিট না পেয়ে আদ্দিন হাসপাতাল বন্ধের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। ডাক্তারদের যারা ছিল বা কর্তব্যরত নার্স যখন যারা ছিল তাদেরকে নেওয়া উচিত ছিল, কিন্তু একটা প্রতিষ্ঠানে ব্যান করে দিলে এখানে হাজার হাজার লাখ লাখ রোগী প্রত্যেক বছর এখান থেকে চিকিৎসা নিচ্ছে, সুস্থ হচ্ছে এবং কম খরচে সেটা পাচ্ছে। তো এটা বন্ধ করে দেওয়া উচিত না, কারণ যাদের নাকি আরো অসুস্থ বেশি তাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে? সরকারের নির্দেশনা মেনে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের স্থানান্তরে আগ্রহী থাকলেও তাদের স্বজনরা হাসপাতালের চিকিৎসাতে স্বস্তি প্রকাশ করেন। আজকে 6 দিন আলহামদুলিল্লাহ আমাদের রোগী অনেক ভালো আছে, কিন্তু এখানে আমরা ভালো সেবা পাইছি। গত 4 জুন তদন্ত প্রতিবেদনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ায় আদ্দিন হাসপাতালটি বন্ধের নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে চিকিৎসা নিতে আসা রোগীরা এই ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে হাসপাতাল সচল রাখার দাবি জানান। এখানে মাত্র 200 টাকায় কিন্তু একটা ভালো বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু দেখতে পারতেছে। সরকারি হসপিটালগুলোতে হুইলচেয়ারের বিলই আসে তাদের 200-300 টাকা। যারা ইসে ছিল, ডিউটিতে ছিল, তাদের আপনারা জবাবদিহি করতে পারেন, তাদের আইনের আওতায় আনতে পারেন। তার মানে না এটা পুরো একটা হসপিটাল বন্ধ করে দেবেন। আমার একটা ছেলে বাকি আছে কাটা, এখানে চিকিৎসা যদি আমি না পাই অন্য কোথাও গেলে এটা আমার জন্য রিস্ক হয়ে যায় না? এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।
যুদ্ধবন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। পরে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ। আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণ টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সাথে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। ইরান সরকারের পক্ষ থেকে চুক্তির বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও ইরানি কিছু সংবাদ মাধ্যমে এই চুক্তিকে ইরানের জন্য বিজয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। বিশ্বকাপে আবারও ফিরল 7 আপ। কুরাসাওকে 7 গোল খাইয়ে বিশ্বমঞ্চে বরণ করল জার্মানি। 7-1 গোলের বড় জয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু জার্মানদের। আর দুবার পিছিয়ে পড়লেও নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে জাপান। বিস্তারিত রায়হান রাসেলের রিপোর্টে। বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে বাস্তবতা টের পেল কুরাসাও। হিউস্টনে জার্মানির মুখোমুখি হয়েছিল তারা। মাত্র ম্যাচের 6 মিনিটে ফিলিক্স এমেচার গোল করলে এগিয়ে যায় জার্মানি। তবে 21 মিনিটে ঘটে ইতিহাস। লিভানোর পা থেকে আসে কুরাসাওয়ের ইতিহাসের বিশ্বকাপে প্রথম গোল। ছোট এই দেশটির জন্য যা এক অবিস্মরণীয় অর্জন। এরপর জার্মানি দেখায় তাদের আসল শক্তি। এই এক গোল যেন জেগে তোলে ঘুমন্ত দানবকে। হাবাটাজের 2, স্লটারব্যাক, জামাল মুসলিয়া, ব্রাউন আর উন্দাফর গোল নিশ্চিত করলে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জয় পায় 7-1 গোলের বড় ব্যবধানে। বিশ্বকাপের ইতিহাসে 7-1 গোল স্কোর লাইন আছে আরও 4টি। এর মধ্যে 2 ম্যাচে 7 গোলদাতা দল জার্মানি, যার মধ্যে উল্লেখযোগ্য 2014 সালে বিশ্বকাপে ব্রাজিলকে 7-1 গোলের বড় ব্যবধানে হারানো। কুরাসাওয়ের 1 গোলের হজমেই ইতিহাসের পাতায় আবারও নাম উঠিয়েছে জার্মানি। নিজেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নেমে জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে প্রথম গোল করার ঘটনা এটি তৃতীয়। এদিকে ডালাসে রোমাঞ্চকর এক লড়াইয়ে ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চমে থাকা নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে জাপান। ড্র হয়েছে 2-2 গোলে। ডাচরা টের পেয়েছে ব্লু সামুরাইদের বিপক্ষে এগিয়ে থাকার জ্বালা। দ্বিতীয়ার্ধে ফন্ডাইক ও সামাভিলের গোলে দুবার এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। দুবারই সমতায় ফেরে জাপান। প্রথমে নাকামুরা, তারপর শেষ মুহূর্তে কামাদার হেডে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্লু সামুরাইরা। এই ড্রয়ে বিশ্বকাপে টানা 4 ম্যাচে অপরাজিত রইল জাপান। অন্যদিকে নেদারল্যান্ডসে গ্রুপ পর্বে অপরাজিত থাকার রেকর্ডটি দাঁড়ালো টানা 17 ম্যাচে। রায়হান রাসেল, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে ইরান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রস্তাবটির রাজনৈতিক, আইনি ও প্রযুক্তিগত দিকগুলো এখনও পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবের বিভিন্ন দিক বিশেষজ্ঞ ও নীতি নির্ধারণের নেতৃত্ব উভয় স্তরের পর্যালোচনা করছে। সম্ভাব্য চুক্তির সব ধরনের প্রভাব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। এদিকে যুদ্ধের অবসানের মধ্যস্থতায় প্রক্রিয়ার অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টাকে ইরানে পাঠানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, রোববারই ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। চুক্তিটি সম্পন্ন হওয়ার পরপরই হরমুজ প্রণালী সবার যাতায়াতের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হবে।
এটিএন বাংলার ট্যাক্স কনসালটেন্ট আব্দুল্লাহ বাদলের বাবা নাজির উদ্দিন আহমেদ ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মরহুম নাজির উদ্দিন আহমেদ এক ছেলে, 3 মেয়ে এবং অসংখ্য গণগ্রাহী রেখে গেলেন। আজ দুপুরে মরহুমের জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে এটিএন বাংলা পরিবার শোকাহত। এবার খেলার খবর। উদ্বোধনী ব্যাটসম্যান কুপার কোহলি দুর্দান্ত এক সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ জয় সহজ করে ফেলেছিলেন। তার বিদায়ের পরেই দুর্দান্ত এক কামব্যাকে ম্যাচ জিতে অজিতের হোয়াইট ওয়াশ করার সম্ভাবনার জাগিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। অ্যাডাম জাম্পা বাউন্ডারি মেরে শেষ পর্যন্ত 3 বল থাকতে 1 উইকেটের জয়ে হোয়াইট ওয়াশ এড়ায় 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে বাংলাদেশকে হারালো অস্ট্রেলিয়ারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 275 রানের টার্গেটে নেমে স্বস্তিতে ছিল না অজিরা। দলের 40 রানে শরীফুলের জোড়া আঘাতে লন্ডভন্ড তাদের টপ অর্ডার। 70 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। টাইগার বোলারদের আক্রমণে অবিচল থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান কুপার কোহলি। 78 বলে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করা কোহলি 149 রানে আউট হন। শেষ পর্যন্ত 9 উইকেটে 277 রান তুলে জয় পায় অজিরা। তাতে 48 রানে 6 উইকেট তুলে নেওয়া শরীফুলের ক্যারিয়ার সেরা বোলিং বিফলে যায়। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র 61 রানে 3 টপ অর্ডার হারিয়ে স্বল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় টাইগাররা। তাহিদ হৃদয়, লিটন দাস এবং মুসাদ্দেক হোসেন 50 করলে 274 রানে থামে 5 উইকেট হারানো বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাই গ্রেফতার। ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে আনা হবে সংসদীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদুকে 6 মামলা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও সংসদ সদস্যদের হিজাব পরার ইস্যুতে তুমুল হট্টগোল সংসদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারের রোলিং। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। পেপার বুক প্রস্তুতের নির্দেশ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালকদের নিয়োগ বাতিল। সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের জহির হোসেনকে প্রশাসক নিয়োগ। এবং কুরাসাওয়ের জালে জার্মানির 7 গোল। দুবার পিছিয়ে পড়লেও নেদারল্যান্ডের সঙ্গে ড্র করেছে জাপান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।